শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় শরীফ ওসমান হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন। অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম। হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা, ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা জালে অবশেষে উঠে এসেছে সে অদৃশ্য গডফাদারের নাম। ঢাকার কেরানীগঞ্জের ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। এই শাহিন, যে শাহিনকে মাস্টারমাইন্ড ধরা হয়েছে, তারা এখন ইন্ডিয়ার মধ্যে এইভাবে ঘোরাফেরা করছে এবং ইন্ডিয়ার মধ্যে জায়গা দিয়েছে নরেন্দ্র মোদী। তাদেরকেও একজন খুনি হাসিনাকেও জায়গা দিয়েছে, আর একজনকেও জায়গা দিয়েছে। এবার বাংলাদেশে ভারতের সকল পণ্যকে বয়কট করেছে, একদম পুরোপুরি বন্ধ করেছে। তার মানে এবার খুনিকে ভারত থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, কিভাবে ধরা খাবে এবং কিভাবে তাকে নিয়ে আসবে ডক্টর ইউনূস। চলুন আমরা সরাসরি সংশ্লিষ্ট ভিডিওটি আগে দেখবো এবং তারপর পুরো ভিডিওটি দেখবো। চলুন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনতে থাকুন। চলুন দেখা যায়। এক হাদির প্রেরণা থেকে জন্ম নেবে লক্ষ হাদি, যাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। জানাজায় অংশ নিয়ে এমন প্রত্যয় জানান সাধারণ মানুষ। আর রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা বলছেন, হাদির স্বপ্নের আধিপত্যবাদহীন বাংলাদেশ গড়তে পারলে শান্তি পাবে তার বিদেহী আত্মা। সার্বভৌমত্ব রক্ষার তিনি প্রতীক হয়ে উঠছিলেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই ওসমান হাদিকে হারানো বাংলাদেশের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি। ভারতীয় যে আগ্রাসন, আমাদের যে আমলেকে যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের বাইরে হতে হবে। আর হাদির মতো রাজনীতিবিদ পৃথিবীতে বারবার আসে না। এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে হাদির যে বাংলাদেশ চাইছিল সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। এখানে আমরা মূলত আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি যে আমাদের হাদি ভাইয়ের রক্ত বৃথা যায়নি, এটা আমাদেরকে বোঝাতে হবে। হাদি শুধু হাদি নয়, হাদি আমাদের নতুন বাংলাদেশ জুলাই শক্তিকে একত্রিত করার একটা শক্তি, একটা মায়া মমতা, একটা এমন স্পিরিট তৈরি হয়েছে, মনে হয়েছে আমাদের জন্য হাদি বাংলাদেশে আরো বেশি দিন বেঁচে থাকা দরকার ছিল। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। দেশে একটা তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এই বিষয়ে দেশবাসীকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাবো এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আমরা আহ্বান জানাবো। ওসমান হাদি তো জুলাই আন্দোলনের বীর জুলাই যোদ্ধা। নানা ধরনের আগ্রাসন, বিশেষত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এবং এই বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। আমাদের শোককে অপব্যবহার করে কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো থামিয়ে দিতে হবে। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি।
আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে। জাতীয় কবির পাশে সমাহিত করায় ওসমান হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবরস্থানে সমাধিতে খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষের স্থান হয়। আপনারা সেটি জানেন, শেষবার 2012 সালে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মীর জন্য। এর আগে 1981 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল। এবার এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, সে চাইছিল যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যারা এই দেশকে লুণ্ঠন করতে চায়, এ দেশের যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সে সোচ্চার ছিল। আপনি যদি আমাকে বলেন আমার জন্মের পরে যদি আমি দু একজন মানুষের কথা বলি যারা সব থেকে বিপ্লবী প্রতিবাদী, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন শরীফ ওসমান হাদি ভাই। আপনি বিশ্বাস করেন যে গতকালকে আমি জুমা নামাজ পড়িয়েছি। আমি গতকালই আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি ওখানে চলে যেতাম। আমি জমা পড়ে আপনার ওই গাজীপুরে, আমি শুধুমাত্র হাদি ভাইয়ের জানাজার অংশগ্রহণ করার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য করার জন্য আমি এখানে থেকে গেলাম এবং সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াদা করিয়েছি যে আপনারা তার জানাজা যাবেন। আমি বিশ্বাস করি যে আজকে স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা হবে আমাদের ওসমান হাদি ভাইয়ের জানাজা। মানুষ প্রমাণ করে দিবে যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারাই যে দেশে হক এবং সঠিক পথে আছে, আজকে তার প্রমাণ দিবে ইনশাআল্লাহ। আমি যেটুকু শুনেছি জেনেছি, সেই কাল রাত থেকেই সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে শুধুমাত্র ওনার জানাজা করার জন্য। ভাই, মানুষ মরে নাকি, আমরা একদিন মরে যাব, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হাদি ভাই ইন্তেকাল করার পরেও, শাহাদাত বরণ করার পরেও তিনি আজকে লক্ষ কোটি কোটি বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এই যে কবি নজরুল ইসলামের সমাধি, আমরা ওনার কবরের পাশে এখানে আছি, ওনার পাশে তাকে সমাধি করা হবে। এটা তো আল্লাহ তাআলার এক নিয়ামত। পাশে কেন্দ্রীয় মসজিদ। আমি শুধু আজকে নয়, আমি যেদিন থেকে তিনি আক্রান্ত হয়েছেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমি সেদিন থেকে প্রত্যেক দোয়া, একান্ত দোয়া, সম্মিলিত দোয়া, সব জায়গায় নিজে এবং অন্যদেরকে সহ আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার জাতির কাছে ফিরিয়ে দেন। তো মানুষের সব চাওয়াই তো পূরণ হয় না। আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াটা তেও ভালো কিছু কল্যাণ মনে করেছেন যে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি শহীদ হাদি আল্লাহ তাআলার জান্নাতি হবেন, কারণ তার সমস্ত স্পিরিট এবং তার ছিল যে ইসলামের পক্ষে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার একটা কথা আমাকে খুব উৎসাহ যোগায় এবং আমাকে খুব কান্না পায়, সেটি হচ্ছে তিনি বলতেন যে আমি 50 বছর বেঁচে থেকে কি হবে যদি আমাকে দিয়ে কিছুই না হয়, আমি যদি 5টা বছর বাঁচি যথেষ্ট। এবং আরেকটা কথা বলতো যে ভাই, আমাদের জীবনটা এমন হবে যে আমরা চলছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি, হকের পক্ষে থাকছি, ইনসাফের কথা বলছি, উম্মার কথা বলছি, এই অবস্থা যদি আমাদেরকে একটু গুলি করে আমাদেরকে শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ। সে কিন্তু এটা মানে প্রত্যাশী ছিল যে আমি হকের পক্ষে থেকে যেন আমি আমার রবের কাছে তার সন্তুষ্ট নিয়ে তার কাছে যেতে পারি, এটা কি তার প্রত্যাশা ছিল। এজন্য আমি তার রুহের মাগফিরাত, কালকে জুমার আবার সানি খুতবা যেটা, সেটা আমরা আরবিতে দেই, সেই দোয়া তো আমি তার নাম উল্লেখ করে আমি দোয়া করেছি, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছি। এবং আমি ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাকে যতদিন দুনিয়া রাখে ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করেই যাব। কারণ এমন একটা মানুষ বাংলাদেশে 100 বছরের ভিতরে হবে কিনা জানি না, তবে সেইটা আমি বিশ্বাস করি। এক হাদি ইন্তেকালের পর, শাহাদাত বরণ করার পরে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদির স্পিরিট তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এখানে স্বাভাবিক 1-1.5 ঘন্টার সময় লাগে। এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। 11টা, 11:30 এরকম একটা টাইম দেওয়া ছিল, বাকি এখন এখানে শেষ হওয়ার সাথে সম্পৃক্ত পোস্টমর্টম করবে ইনশাআল্লাহ।
হ্যাঁ, পরে ওখানে গোসল হওয়ার পরে তার জানাজা মানিক মিয়া বিনীত নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাইরের জন্য খুব কষ্ট হইতেছে আমাদের বাংলাদেশের মানুষের, যে কি একটা অবস্থা কইরে গেছে এই বর্তমান আওয়ামী লীগ আমলে ওসমান হাদি বাইরে যে গুলি করছে। আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্মাহত। আমাদের খুবই কষ্ট হইতেছে যে আমাদের একজন জুলাই আন্দোলনের যোদ্ধা বাইরে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মাঝে আর নাই। অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম। হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা, ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। এবার এই হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গোয়েন্দা প্রতিবেদনে মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এই সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টে প্রথম টার্গেট হিসেবেই হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই পরিচিত। শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিট লিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করারও প্রমাণ মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরো কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকেই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কিনা থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের চলমান। স্যার যেটা বললেন এটি আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে বললেন? এটা স্যারের প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা আছে। এখন ঘটনাটা যে ঘটেছে
এই এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্তের বিষয় নিয়েছি। না, সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংক্রান্তে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে, এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি, এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি, এই কথাটা মনে হয় আমরা এটাও মাথায় নিছি, নিয়ে এটা আমরা না এখন এটা তো বলা যায় এটা তদন্তাধীন বিষয়। এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো খুঁজতেছি, সবগুলো যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি। এটাও তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। তার এখানে কিভাবে আসলে এটা আমরা তদন্ত করতেছি। এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, এটা কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। এটা আপনারা বলতে পারবেন ব্যর্থ আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে, সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় ইট টেক্স টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার করেছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করলাম। আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোককে, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি, এবং তখন মামলা দায়ের হয়নি। এটা করার জন্য আমরা তাকে কি করলাম, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেলের দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম, এবং তখন তাকে আমরা করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দেবো। আমরা টোটাল 10 জন, এই মামলা সংক্রান্ত টোটাল 10 জন। না, এটা তো পরীক্ষা করতে দিতে হবে। আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের সেগুলো নিয়েছি। অস্ত্র এখন নিয়ে আসতেছি। অস্ত্র তো জানেন যে অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে, ওখান থেকে আমরা কোর্টের প্রেয়ার দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে এসে আবার কোর্টের প্রেয়ার দিয়ে তারপরে এটা ব্যালিস্টিকের জন্য পাঠাতে হবে। এটা আমরা অনগোয়িং প্রসেস আর কি। জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট, সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এটা এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। আপনাদের প্রচেষ্টার ফলে এখনো আসামি দেশে না বিদেশে সেটাও তো জানা গেল না। না, জানা যায়নি। শুধু শাহিন চেয়ারম্যান না, আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে, আমরা অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র। দর্শক, সংশ্লিষ্ট এবং পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হলো সেই মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এবং হাদিকে হত্যা করেছে, সে শেষ পর্যন্ত একটি কথা বলেছিলেন যে সে মরতে পারে কিন্তু যে মারবে তার যেন শাস্তিটাই বাংলাদেশে হয়। তিনি এরকম কথাটাই বলে গিয়েছেন। তিনি আগেই জানতেন এবং তাকে বিভিন্নভাবে ফোন দেওয়া হইতো এবং ফোনের মধ্যে তাকে হুমকি ধুমকি সবকিছু দেওয়া হয়েছে। এবং তারপর তিনি কিন্তু আশার এই কথাই বলছেন যে যদি আমি মারা যাই যেন খুনি বিচার পাই। আসলে কি বাংলাদেশের বিচার বিভাগ এরকম অবস্থা থাকায় আসলে কি বিচার পাবে খুনি? এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।